সকালে ঘুম ভাঙতেই দেরি হয়ে গেছিল। অন্যদিন 6টায় উঠে পড়ে, আজ 7:30টায় ঘুম ভাঙল। ঘুম ভেঙেই ঘড়ি দেখে বুক ধড়াস করে উঠেছিল। সমীর আয়নার সামনে বসে দাড়ি কামাচ্ছিল। সুজাতাকে উঠতে দেখে হাসলো অল্প। ওকে হাসতে দেখে রেগে গেল সুজাতা। ডাকলে না আমায়? এত বেলা হলো, দেখনি বুঝি? তুমি এত সুন্দর ঘুমোচ্ছিলে, তাই ডাকিনি। দাঁত বার করে হাসছে সমীর। সুজাতা বিরস মুখে চুপ করে রইল। সমীর কিছুই বোঝে না। সব কাজে দেরি হয়ে যাবে এখন। দেরি হওয়া সমস্যা না, শাশুড়ি খিটখিট করবেন, সেটাই ভালো লাগে না। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে ছুটল। 9:30টার ভেতরে বেরিয়ে যাবে সমীর। এর আগে কাজ শেষ করতে হবে। রান্নাঘরে ঢুকেই কিন্তু থমকে গেল। আজ আবার নমিতা আসেনি। রান্নাঘর থেকেই চেঁচিয়ে বলল, আজ আবার তুমি বাসন মেজেছ? কি করে বুঝলে? ধরা পড়ে যাওয়া মুখ করে রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়েছে সমীর। বাসন সাজিয়ে রাখা দেখে বুঝেছি। ছিছি, কেন এমন করো? ছিছি করছো কেন? তোমার ভাবনাগুলো কিন্তু বড্ড সেকেলে। আজকাল ছেলে মেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, আর আমি সামান্য কটা বাসন মেজেছি বলে ছিছি করছো? তুমি ঘুমোচ্ছিলে, নমিতাও আসেনি, তাই ধুয়ে ফেললাম ওগুলো। কি এমন হয়ে গেছে? স্বামীর দিকে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল সুজাতা। মমতা আর কৌতুক একই সঙ্গে খেলা করছে সমীরের চোখে। ওর মতো অতি সাধারণ মেয়ের কপালে এমন একজন মানুষও ছিল। এমন মানুষের হাত ধরে ধুধু মরুভূমিও পার হয়ে যেতে পারে কেউ। খিটখিটে শাশুড়িকে সহ্য করা তো কোনো ব্যাপার না। কাজ করতে করতে অন্যমনস্ক হয়ে পড়েছিল সুজাতা। চমকে উঠল শাশুড়ি মায়ের অসন্তুষ্ট গলার আওয়াজে। আর কত দেরি করবে? আমার ছেলেটাকে কি না খাইয়ে অফিস পাঠাবে? সুজাতা জবাব দিল না। কথা বললেই এখন কথা বাড়বে। প্রভা বিরক্ত মুখে বললেন, জলদি করো, তারপর তো আবার টিফিনও তৈরি করতে হবে। সমীর স্নান করে টেবিলে বসেছিল খাবারের অপেক্ষায়। এবারে মৃদু গলায় বলল, এত তাড়াহুড়োর কিছু হয়নি মা, টিফিন তৈরি না করলেও হবে, ক্যান্টিনে খেয়ে নেব। ও একা কত পারবে? আজ নমিতাও আসেনি। তুই চুপ কর। আর কত বউয়ের তরফদারি করবি? তোর রক্ত জল করা পরিশ্রমের রোজগারে দুবেলা পেট পুড়ে খেতে পাচ্ছে, তাহলে তোর খাওয়া দাওয়ার বেলায় এত অবহেলা কিসের? ক্যান্টিনের খাবার খেয়ে শরীর খারাপ হলে বুঝি খুব ভালো হবে? তুমি চুপ করবে মা, এক্ষুনি খাবার টেবিল ছেড়ে উঠে যাব কিন্তু। সমীরের গলা থমথম করে। তোর মতো বউয়ের ভেড়া কমই দেখেছি। বাতের ব্যথায় পঙ্গু না হলে আমি সব করে দিতাম। তোর বউকে কিছুই করতে হতো না। ঘাট হয়েছে আমার। আর কোনোদিন তোদের মধ্যে কথা বলতে আসবো না। আমার জায়গা কোথায় তুই ভালোই বুঝিয়ে দিচ্ছিস। লাঠি ভর দিয়ে ল্যাংচাতে ল্যাংচাতে নিজের ঘরে চলে গেলেন প্রভা। স্বামী স্ত্রীতে মুখ চাওয়াচাই হলো। সুজাতা জানে কি ভয়ঙ্কর জেদ ওই মহিলার। এখন যতক্ষণ সমীর ওনার রাগ না ভাঙাচ্ছে, ততদিন ছেলের সঙ্গে একটাও কথা বলবেন না। জানেন সমীর এতে কতটা কষ্ট পায়। বেচারা সমীর, বউ আর মায়ের মাঝখানে পড়ে কি বেহাল অবস্থা। চুপচাপ খাওয়া শেষ করে অফিসে বেরিয়ে গেল সমীর। সকালের হাসি খুশি মেজাজটা নষ্ট হয়ে গেছে ওর। স্বামীর গম্ভীর মুখখানার দিকে তাকিয়ে মায়া হচ্ছিল সুজাতার। বেচারা এখন সারাদিন কষ্ট পাবে মায়ের জন্য। মহিলা এত অবুঝ কেন? ছেলে মাকে কতটা ভালোবাসে সেটা যেন বুঝতেই পারেন না। মায়ের জন্যেই হানিমুনটা পর্যন্ত হয়নি ওদের। সমীর বেড়াতে যাওয়ার কথা তাকে বলতেই গম্ভীর মুখে বলেছিলেন, হ্যাঁ যাও, দুজনে মিলে বেরিয়ে এসো। বুড়িমা একা বাড়িতে পড়ে থাকলে কার কি? একা কেন, ছোট মাসি কদিন তোমার সাথে থাকবে, আমি কথা বলে নিয়েছি, বলেছিল সমীর। কাউকে দরকার নেই আমার। নিজের পেটের ছেলেই মায়ের কথা ভাবে না, অন্য কেউ এসে কি উদ্ধার করবে? ও আমি একাই থাকতে পারবো। তোরা ঘুরে আয়। বুড়িমাকে কেই বা বেড়াতে নিয়ে যেতে চায়। সমীর বুঝতে পেরেছিল মায়ের যাওয়ার ইচ্ছে।
মাকেও সঙ্গে যেতে বললে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছিলেন তিনি। বেচারা সমীর অল্প রোজগারের টাকায় হোটেলের দুটো রুম ভাড়া করার সাধ্যও ছিল না। একটা রুমেই মাকে নিয়ে থাকতে হয়েছিল। ওনার খবরদারিতে বেড়ানোর আনন্দটাই মাটি হয়ে গেছিল সুজাতার। হানিমুনের 12:30 তো আগেই বেজে গেছিল, তবুও তিনি ছেলেকে বউয়ের ভেড়া বলেন। নিজের ঘরে বিছানায় শুয়েছিলেন প্রভা, চোখ দুটো জ্বলছিল। সকালে ছেলে বউয়ের বাক্যালাপ পুরোটাই কানে এসেছে, তখন থেকেই বুকটা জ্বলছে। তিনিও সুজাতার মতোই নরম সরম সহজ সরল ছিলেন। স্বামী সংসার ছাড়া কিছুই বুঝতেন না, তবুও কেন এত অপমান আর অবহেলা সহ্য করতে হয়েছে? অনেক করেও কেন স্বামীর মন পাননি? পান থেকে চুন খসলেই আর রেহাই ছিল না। তীব্র অপমান, বিষাক্ত বাক্যবাণে ক্ষত বিক্ষত হতে হতে ভুলেই যেতেন তিনিও একজন মানুষ। সমীরের বাবা সকালে অফিসে বেরিয়ে যেত, ফিরত রাতে। কখনো কখনো অনেক রাত হতো। এত দেরি কেন হলো জিজ্ঞেস করারও সাহস ছিল না প্রভার। জানতেন জিজ্ঞেস করলেই অনেক অপমান, কটু কথা সহ্য করতে হবে। বেশি কিছু বললে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিত লোকটা। কোথাও যাওয়ার জায়গা ছিল না প্রভার, তাই এত অপমান সহ্য করেও মাটি কামড়ে পড়েছিলেন। কতদিন অসুস্থ শরীর নিয়েও সংসারের সব কাজ করতে হতো। লোকটা খোঁজই নিত না। তবে সময় মতো মুখের সামনে পছন্দ মতো খাবার না পেলে বুঝিয়ে দিতেও কসুর করতো না। স্বামী মানে প্রভুই হয়। অসুখ করেছে বলার সাহসও ছিল না প্রভার। একবার অসুখের কথা বলায় লাথি দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিল লোকটা। অসুস্থ শরীরে সারা রাত বাইরে পড়ে থেকেছেন, তবুও লোকটার দয়া হয়নি। স্বামীর থেকে ভালোবাসা বা সম্মান কিছুই পাননি, তবুও সব কিছু মেনে নিয়ে কোনো মতে জীবন কাটিয়েই দিচ্ছিলেন। সমীর এসব কিছুই জানে না। ওর 3 বছর বয়সেই মারা যায় লোকটা। নিজের বাবার সম্বন্ধে সমীর কোনো খারাপ ধারণা নিয়ে থাকুক সেটা চাননি, তাই চুপ করে থেকেছেন। সুজাতা তার মতোই সাধারণ মেয়ে, কিন্তু সমীর যেন বুক দিয়ে আগলে রাখে ওকে। যত দেখেন তত নিজের কথা মনে পড়ে যায়। তিনি যা যা পাননি সব এই মেয়েটা পেয়ে যাচ্ছে অতি সহজে। কেন? এই মেয়েটার থেকে কিসের কম ছিলেন তিনি? তাকে কেন এত যন্ত্রণা সহ্য করতে হয়েছে? তিনি যা পাননি এই মেয়েটাও তা পাবে না, কিছুতেই না। জ্বলন্ত চোখে দেওয়ালে ঝোলানো স্বামীর মালা পরানো ছবিখানার দিকে তাকিয়ে রইলেন প্রভা। অনেক হয়েছে, বরং আর নয়। লোকটাকে মন থেকে ঘৃণা করেন। উঠে গিয়ে ছবিটা তুলে নিয়ে মেঝেতে আছড়ে ফেললেন। কাঁচ ভেঙে চুরমার হয়ে ছড়িয়ে পড়ল মেঝেতে। ছুটে এলো সুজাতা, মেঝেতে ছড়িয়ে থাকা কাচের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বলল, ছবিটা ভাঙলো কি করে? হাওয়ায় পড়ে গেছে, নির্বিকার গলায় বললেন প্রভা। হাওয়া? কই, আমি তো টের পেলাম না। অবাক সুজাতা। কানা নাকি তুমি? পাখা চলছে দেখতে পাচ্ছ না? চেঁচিয়ে উঠলেন প্রভা। উত্তর না দিয়ে চুপচাপ ভাঙা কাজ পরিষ্কার করতে শুরু করেছে সুজাতা। খেকিয়ে উঠলেন প্রভা। তোমাকে আর হাত ব্যথা করে কাজ করতে হবে না। তোমার হাতে ব্যথা হলে ছেলে ভাবে মা আবার বউকে দিয়ে কী সব কাজ করিয়ে নিয়েছে। দূর হও আমার চোখের সামনে থেকে। আহত চোখে একবার তাকিয়ে বেরিয়ে গেল সুজাতা। দড়াম করে দরজা বন্ধ করলেন প্রভা। অসহ্য লাগে মেয়েটার ন্যাকামি। ছেলে প্রশ্রয় দিয়ে দিয়ে আরও মাথায় তুলছে। দরজা বন্ধ করেও কি শান্তি আছে? সুজাতা একটু পরেই জলখাবার নিয়ে এসে দরজায় ধাক্কা দিল। মা, দরজা খুলুন, আপনার খাবার এনেছি। জবাব দিলেন না প্রভা। ডেকে ডেকে সাড়া না পেয়ে চলে গেল সুজাতা। বাঁচা গেল। দুপুরেও দরজা খুললেন না। বিকেলে সুজাতা ব্যস্ত হয়ে ক্রমাগত ডাকাডাকি করে যেতেই থাকলো। উঠুন মা, অল্প কিছু খেয়ে নিন, শরীর খারাপ করবে যে। দরজাটা খুলুন। দাঁতে দাঁত চেপে পড়েছিলেন প্রভা, কিন্তু সুজাতা থামছেই না, ক্রমাগত ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। রাগ সামলাতে না পেরে উঠে গিয়ে দরজা খুললেন প্রভা। চেহারায় উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়েছিল সুজাতা। কি হয়েছে আপনার? এত সময় ধরে ডাকছি, সাড়াই দিচ্ছেন না।
আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। কেন ডাকছিলে? প্রভা শীতল গলায় বলেছেন। আপনি তো খাননি কিছুই, এখন খাবেন, নিয়ে আসবো? জবাব দিলেন না প্রভা। মৌনতাকেই সম্মতির লক্ষণ ভেবে তড়িঘড়ি ভাতের থালা সাজিয়ে নিয়ে এলো সুজাতা। বাতের যন্ত্রণা বেশি বাড়লে ঘরে বসেই খাওয়া সারেন প্রভা। এ ঘরে একটা টেবিল রাখা আছে তার খাওয়ার জন্য। জ্বলন্ত চোখে খাবারের থালার দিকে তাকিয়ে এগিয়ে গেলেন প্রভা এবং সুজাতা কিছু বুঝে ওঠার আগেই থালাটা তুলে নিয়ে ছুঁড়ে ফেললেন। ঘরময় ছড়িয়ে পড়ল ভাত তরকারি। হতভম্ব সুজাতার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, নিজে খেয়েছ তো পেট পুড়ে, তাতেই পেট ভরে গেছে আমার। সব কিছু ধ্বংস করতেই এই সংসারে এসেছ। মা ছেলের সম্পর্কটাও তো শেষ করে দিচ্ছ। আমার ছেলে কখনো এমন ছিল না। সুজাতা বলতে পারল না সারাদিন উৎকণ্ঠায় সেও কিছু খায়নি। সমীর টেনশন করবে ভেবে ওকেও জানায়নি। শাশুড়িমা এখনো দরজা না খুললে সমীরকেই ফোন করতো সে। কেঁদে ফেলল সুজাতা। প্রভা ওর মুখের উপর দরজা বন্ধ করে দিলেন আবার। অফিস থেকে ফিরে সমীর দরজায় ধাক্কাধাক্কি শুরু করেছে। কাঠ হয়ে পড়ে রইলেন প্রভা। ছেলেটাকে সাড়া দিলেন না। মাকে চুপ দেখে সমীর আবার বলল, এরকম করতে থাকলে কিন্তু একদিন আর বাড়ি ফিরে আসবো না। মা দেখে নিও। সুজাতাকে নিয়ে কি সমস্যা তোমার খুলে বলতেই হবে। চুপ করে রইলেন প্রভা। কি বলবেন ছেলেকে? সুজাতাকে নিয়ে কোনো সমস্যা তার নেই। শুধু মেয়েটার সুখ দেখলে মনে পড়ে যায় নিজের বঞ্চিত জীবনের যন্ত্রণা। সবকিছুর জন্য দায়ী ওই লোকটা। জ্বলন্ত চোখে মেঝেতে পড়ে থাকা লোকটার ছবির দিকে তাকিয়ে রইলেন। ওর জন্যেই তার মন এতটা বিকৃত হয়ে উঠেছে। ছেলের চোখে দিন দিন ছোট হয়ে যাচ্ছেন। এভাবে চলতে পারে না। এর একটা বিহিত হওয়া দরকার। গা ঝাড়া দিয়ে উঠে বসলেন প্রভা। মায়ের সাড়া না পেয়ে অসহায় সমীর ফিরে গেল। সুজাতা এখনো কাঁদছে। সেদিকে তাকিয়ে বলল, আর কত কাঁদবে? সারাদিন কিছু খাওনি। আমি কি করব বলতে পারো? মাকেও এত ডাকলাম, তবুও সাড়া দিল না। এতটা অবুঝ কবে থেকে হয়ে গেল মা? আমি আর পাচ্ছি না, আর পাচ্ছি না। কান্নার দমকে সুজাতা কথা বলতেও পারছে না। কান্না বন্ধ করো, ওঠো এক্ষুনি, চলো খাবে চলো। মাকেও আবার ডাকছি। সুজাতাকে টেনে ওঠাতে চেষ্টা করে সমীর। বাড়ি ফেরার পর থেকে এই অবস্থা। একদিকে সুজাতা কাঁদছে, অন্যদিকে মা দরজা বন্ধ করে বসে রয়েছে। কোন দিকে সে যায়? মা যে কেন এত খারাপ ব্যবহার করে সুজাতার সাথে। সুজাতার মনে পড়ে অফিস থেকে ফেরার পর সমীর কিছু খায়নি। চোখ মুছে উঠে বসেছে সে। চলো তোমাকে খেতে দিই। তুমি খাওনি, মা খায়নি, আমি কি করে খাবো? কি শুরু করেছ? আমার কি দোষ? কেন তোমার মা সহ্য করতে পারেন না আমায়? আমার জন্যেই তো এত অশান্তি। আমি একদিন চলে যাব এই বাড়ি ছেড়ে, সত্যি বলছি। এসব কি বলছো? জানি মা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আসলে অল্প বয়সে বাবাকে হারিয়েছিল। একা একা অনেক কষ্টে বড় করেছে আমায়। সে কারণেই হয়তো অমন খিটখিটে হয়ে গেছে। আমার কথা ভেবে মাকে ক্ষমা করে দাও। আমি যে তোমাকে ছেড়েও থাকতে পারবো না, মাকে ছেড়েও না। আমি কোথায় যাব? স্বামীর করুণ অসহায় মুখের দিকে তাকিয়ে বুক মুচড়ে ওঠে সুজাতার। মুখে বলা সহজ, কিন্তু সত্যি কি এই মানুষটাকে ছেড়ে যেতে পারবে? বন্ধ ঘরের ভেতরে স্বামীর ছবি কুচি কুচি করে ছিঁড়ে ফেলছিলেন প্রভা। তারপর ওগুলো জড়ো করে আগুন জ্বালিয়ে দিলেন। যাক, ওই ছবির সাথে তার মনে ঘৃণাও পুড়ে ছাই হয়ে যাক। সব ঘৃণার আহুতি হোক এই আগুনে। শ্রমিককে সব খুলে বলবেন। আর কত নিজের মধ্যে বয়ে বেড়াবেন সব। যন্ত্রণা চেপে রাখতে রাখতেই তো এমন অস্বাভাবিক হয়ে উঠেছেন। এমন অস্বাভাবিকতার থেকে এবারে বেরিয়ে আসতে হবে। নিজে যা পাননি সেটা অন্য কাউকে পেতে দেখলে আর কষ্ট পাওয়া নয়, এবার থেকে আনন্দ পাবেন। একটা নিষ্ঠুর অমানুষের জন্য তার একমাত্র ভালোবাসা, তার একমাত্র ছেলে আর কষ্ট পাবে না। ছবিটা পুরো ছাই হয়ে যাওয়ার পর নিশ্চিন্ত হয়ে দরজা খুললেন প্রভা। সুজাতা, কোথায় গেলে? ধর্মর করে বেরিয়ে এসেছে সমীর। পেছনে সুজাতা। সেদিকে তাকিয়ে মুখে হাসি ফুটল তার।
আমার ঘরটা পরিষ্কার করে দিয়ে যাও দেখি, বড্ড নোংরা হয়ে আছে। সুজাতা ঘরে ঢুকে চমকে উঠল। ঘরময় কাগজ পোড়া ছাই। অবাক হয়ে বলল, কি পড়লো এখানে? নোংরা জমেছিল অনেক কাল থেকে, আজ পুড়িয়ে ছাই করে দিলাম। বড় শান্তি পাচ্ছি সেই থেকে। তোমরা দুজনে একটু বসো এখানে, একটা গল্প বলবো। এখন গল্প? কি বলছো মা? চলো খেয়ে নেবে চলো। সমীর বিরক্ত। আগে মনের বোঝা হালকা করে নিই, অনেক কালই জমেছিল যে। সমীর অবাক হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। প্রভা মনে মনে গুছিয়ে নিচ্ছিলেন গল্পটা। তার জীবনের এক অন্ধকার দিক, যেটা সমীরের থেকে আড়াল করে এসেছেন। অন্ধকারের পথে অনেক হাঁটা হয়েছে, এখন ফিরতে হবে আলোর পথে। গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।